ঝুম বৃষ্টির এক সন্ধ্যায় সাংবাদিক নিলয় বসেছিল তার টিনের ছাউনির নিচে জানালার পাশে। বাতাসে ভেসে আসা শীতল গন্ধ আর কাগজের ভাঁজে লোকানো ইতিহাসের টানে নিলয় পুরনো কাগজপত্র ঘাঁটছিল। হঠাৎ একটা হলুদ রঙের ভাঁজ খোলা চিঠি তার নজরে পড়ে। চিঠিটা শুরু ছিল এমন: রায়হান, তুমি কি জানো, ভালোবাসা শুধু হৃদয়ে জন্মায় না, তা জন্ম দেয় এক জীবন্ত অভিশাপে, যদি সেটা ভেঙে যাওয়া হয়। আমি নন্দিতা, আজ হয়তো আমার চিঠিটা পড়বে না, কিন্তু আমার আত্মার কান্না তুমি শুনবে, একদিন ঠিকই শুনবে। চিঠির ভাষা অদ্ভুত। ভালোবাসার মাঝে মিশে আছে এক অজানা যন্ত্রণা, একটা অসহায় প্রতিশোধের আর্তি। নিলয়ের মনটা কেমন যেন ভার হয়ে আসে। কে এই নন্দিতা? কেন এমন লিখেছিল? তিনি সিদ্ধান্ত নেন চিঠির ঠিকানায় গিয়ে সব খোঁজ নিতে হবে। ঠিকানাটা ছিল দুর্গাপুরের গ্রামের শেষ মাথার অরণ্যের পাথর ঘেরা এক বাড়ি, নীলমণি কুঠির। সন্ধ্যা গড়িয়ে রাত নামে, কিন্তু নিলয়ের চোখে ঘুম নেই। সে জানে একটা গল্প হাতছাড়া হলে ইতিহাস চুপচাপ মাটির নিচে চাপা পড়ে যায়। সেই রাতেই সে ব্যাগ গোছালো। ক্যামেরা, নোটবুক আর একটা টর্চ, এই তিনটেই তার অস্ত্র। সকালবেলা সে রওনা দিল দুর্গাপুরের উদ্দেশ্যে। জানত না সে কেবল একটা চিঠি নয়, একজন মৃত মেয়ের অভিশপ্ত ভালোবাসার কাছে এগিয়ে চলেছে। দুর্গাপুর নামটা শুনতেই মনে হয় যেন একটা শান্ত নির্জন গ্রাম, কিন্তু গ্রামের এক প্রান্তে পাথর ঘেরা এক বাড়ি, যার নাম শুনলেই গ্রামের মানুষ থেমে যায়। নীলমণি কুঠির, এই নামেই চেনে সবাই। নিলয় সকালবেলায় ট্রেন থেকে নেমে স্থানীয় এক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করল, নীলমণি কুঠির কোন দিকে? রিকশাওয়ালার চোখ কেমন যেন বড় হয়ে গেল। ওই বাড়িতে যাবেন? সাহস তো আপনার আছে, কিন্তু আমার রিকশা ওদিক যায় না। নিলয় বাধ্য হয়ে হেঁটেই রওনা দিল। পথটা সরু, কাদা মাখা আর দুই পাশে ঘন ঝোপঝাড়। দুপুরের রোদ গাছপালার ফাঁকে ফাঁকে পড়ছে, কিন্তু তবুও অন্ধকার যেন পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বুড়ি মেয়েটাকে ডেকে বলে, ও বাড়িতে কারোর নাম নিয়েন না বাবা, ওখানে মরে গিয়ে ও কেউ মরেনি। নিলয় থেমে গেল না। অবশেষে সে এসে পৌঁছায় সেই কুঠিরের সামনে। পাথরে তৈরি বিশাল ফটক, একপাশে ঝুলে পড়া কাঠের দরজা, আর ওপরে বড় অক্ষরে লেখা নীলমণি কুঠির। ঘাসে ঢাকা উঠোন, ছায়া ঘেরা বারান্দা আর দেওয়ালের ফাটলগুলো যেন অনেক কিছু বলতে চায়। সে ধীরে ধীরে ভেতরে ঢোকে। মেঝেতে পড়ে আছে পুরনো একটি চুলচেরা ছবি, এক মেয়ে, ঠোঁটে হালকা হাসি, চোখে গভীর দুঃখ, পেছনে লেখা নাম নন্দিতা। হঠাৎ পেছন থেকে দরজার শব্দ। কেউ যেন ধীরে ধীরে খুলে দিল ভেতরের ঘরের দরজাটা, অথচ বাড়িতে তো কেউ নেই। নিলয় ঘোরের মধ্যে চলে যায়, গায়ে কাঁটা দেয়। সেই দরজা দিয়ে ঢুকেই সে দেখতে পায় ঘরের এক কোণে একটা পুরনো কাঠের খাট, আর তার ওপরে একটা খোলা ডায়েরি। নিলয় ডায়েরিটা হাতে নেয়। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার নাম নন্দিতা, আমি এখন শুধু দেহে মৃত নই, হৃদয়ে পুড়ে ছাই। যাদের আমি ভালোবেসেছিলাম তারাই আমাকে। কথাগুলো পড়ে হঠাৎ বাতাস যেন থমকে যায়, দরজা সজোরে বন্ধ হয়ে যায় নিজের থেকেই। নিলয়ের নিঃশ্বাস ঘন হয়ে আসে। কে এই নন্দিতা? আর কেন এখনো ওই কুঠিরে তার অস্তিত্ব টের পাওয়া যায়? নিলয়ের হাতে তখন সেই ডায়েরি। পাতাগুলো পুরনো, কিন্তু অদ্ভুতভাবে একটি পাতার নিচে কিছু দাগ, যেন কেউ রক্তমাখা আঙ্গুলে লিখেছে। আলোটা ম্লান, কিন্তু শব্দগুলো যেন তীক্ষ্ণ ছুরির মতো কেটে যায়। আজ 2রা জুলাই। আমি আজও ওর জন্য অপেক্ষা করছি। রায়হান বলেছিল সে আমাকে ভালোবাসে, বলেছিল ওর ছাড়া আমি বাঁচতে পারবো না। অথচ আজ ওর বন্ধুরা এসে আমাকে দেখে এমন চোখে, যেন আমি শুধুই শরীর, একজন মানুষ না। নিলয়ের গলা শুকিয়ে যায়। ডায়েরির পাতাগুলোতে লেখা প্রতিটা শব্দ যেন প্রতিশোধের আগুনে পোড়া। ওর বন্ধুরা সেদিন বাসায় এসেছিল। রায়হান বলেছিল আমি যেন ওদের আপ্যায়ন করি, ও একটু পরে আসবে। কিন্তু সে আসেনি। এসেছিল 3টে পশু। ওদের চোখে আমি মেয়ে ছিলাম না, আমি ছিলাম একখণ্ড মাংস। নিলয় স্তব্ধ হয়ে পড়ে। পাতা উল্টাতেই চোখে পড়ে আরও কিছু। আমি চিৎকার করেছিলাম। দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রায়হানের কলও আসেনি।
মনে হচ্ছিল যেন ও জানত, সবই জানত। সেই মুহূর্তে হঠাৎ করে জানালার বাইরে ঝড় উঠে যায়। বাতাসে ডায়েরির পাতা উড়ে যেতে থাকে, ঘরের বাতি নিভে যায়। নিলয় টর্চ জ্বালিয়ে আবার পড়ে। তারা চলে যাবার পর আমি রক্তে ভেসে পড়েছিলাম। আমি জীবিত থেকেও মৃত ছিলাম, আর ওর মুখ আমি আর দেখতে চাইনি। কিন্তু ও এসেছিল, এক হাতে ফুল, অন্য হাতে মিথ্যে ক্ষমা। আমি চেয়েছিলাম ক্ষমা করতে, কিন্তু আমার মন বলেছিল একদিন আমার আত্মা প্রতিশোধ নেবে। নিলয় তখন অনুভব করে ঘরের তাপমাত্রা ঠান্ডা হয়ে এসেছে, নিঃশ্বাস যেন জমে যাচ্ছে। শেষ পাতায় লেখা, আমি যাব, এই পাথরের ঘরেই আমার দেহ রাখব। কেউ যদি কখনো ভালোবাসার নামে প্রতারণা করে, তবে আমি তাকে থামাবো। আমার নাম নন্দিতা, আমি ভয় নই, আমি প্রতিশোধ। ঠিক সেই সময় ডায়েরির নিচ থেকে একটা খণ্ডিত চিঠি পড়ে যায়। তাতে লেখা, তুমি যদি সত্যি জানতে চাও, কুয়োর কাছে এসো, যেখানে আমি বেঁচে থেকেও দাফন হয়ে গিয়েছিলাম। নিলয় বুঝতে পারে সে এখন শুধুমাত্র সাংবাদিক নয়, সে হয়ে উঠছে নন্দিতার প্রতিশোধের পথের একমাত্র সাথী। নিলয় হাতে ডায়েরিয়ার সেই খণ্ডিত চিঠি নিয়ে এগিয়ে যায় পেছনের কুয়োর দিকে। চারপাশটা ঘন বনের মতো, নিস্তব্ধ। পাখির ডাক নেই, কুকুরও ঘেউ ঘেউ করছে না। শুধু কুয়োর পাশ থেকে আসছে হালকা গন্ধ, পচা কিছু একটা, ভেজা মাটির মতো। সে কুয়োর পাশে দাঁড়াতেই এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করে, যেন কেউ তাকে দেখছে, ঠিক তার পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে নিঃশ্বাস ফেলছে। নিলয় পিছনে তাকায়, কেউ নেই, তবুও বুকের ভেতর চাপা একটা কষ্ট জমে ওঠে। সে নিচু হয়ে কুয়োর ভেতর টর্চ ফেলতেই দেখতে পায় কঙ্কাল। একটা মেয়ের লম্বা চুল এখনো আটকে আছে ইটের ভাঁজে, মাথার খুলির পাশে একটা ভাঙা ব্রেসলেট, ঠিক যেমনটা ছিল নন্দিতার ছবিতে। হঠাৎ পেছন থেকে এক ফিসফিসে কণ্ঠ, তুমি তো বলেছিলে ভালোবাসো, আর এখন আমার কবর দেখতে এসেছো? নিলয় চমকে উঠে পিছনে তাকায়, কেউ নেই, কিন্তু সেই কণ্ঠ যেন চারদিক ঘিরে ফেলে। সে বুঝতে পারে নন্দিতা আত্মহত্যা করেনি, তাকে ঠেলে ফেলা হয়েছিল এই কুয়োতে। এই অভিশপ্ত বাড়ির কুয়োটা সাক্ষী এক নিষ্ঠুর হত্যার। প্রেমের নাম করে প্রতারণা, ধর্ষণ আর নিষ্ঠুর নীরবতা। গ্রামের একজন প্রবীণ লোককে খুঁজে গিয়ে জিজ্ঞেস করে সে, এই বাড়ির মেয়েটার গল্পটা কি? বৃদ্ধ ধীরে ধীরে বলে, নন্দিতা ছিল খুব শান্ত, একা। ওর বাবা মা মারা গেলে ও একাই থাকতো। এক ছেলে আসতো, রায়হান। শুনেছি তারা প্রেম করত, কিন্তু হঠাৎ একদিন নন্দিতা গায়েব হয়ে যায়। কেউ খোঁজ রাখেনি, লোকমুখে বলে আত্মহত্যা করেছে। নিলয় জিজ্ঞেস করে, কেউ দেখেছে মরতে? না, শুধু দেখেছিল ওর চুল আর রক্ত লেগেছিল পাথরে, আর কুয়োর ধারে এক জোড়া ছেলের জুতো। সেদিন থেকেই বাড়িটা বন্ধ। তারপর যারাই সেই বাড়িতে গিয়েছে, কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছে। কিছু অদ্ভুত মৃত্যু, নিখোঁজ হওয়া। নিলয়ের মুখ কঠিন হয়ে যায়। সে জানে এখন এটা আত্মহত্যা নয়, এটা একটা জীবন্ত অভিশাপ। এক মেয়ের প্রেমে বিশ্বাসঘাতকতা, ধর্ষণ আর হত্যা, আর সেই প্রেমই আজ ছালা হয়ে ফিরেছে প্রতিশোধের দাবিতে। আর নিলয়, সে এখন কেবল দর্শক নয়, সে এই গল্পেরই একটা অংশ হয়ে গেছে। নিলয় ঠিক করল সে রায়হানকে খুঁজবে, শুধু কাহিনী লেখার জন্য নয়, নন্দিতার আত্মার আরতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সে অনুভব করছে এই মেয়েটি এখনো কিছু চায়, কিছু বলার আছে, এবং কারোর কাছ থেকে স্বীকৃতি না আসা পর্যন্ত সে থামবে না। এক সপ্তাহ খোঁজাখুঁজির পর এক সূত্রে জানা গেল রায়হান এখন শহরে একটা নামী ফার্মে চাকরি করে। নিলয় গেল তার অফিসে। রায়হান এখন স্মার্ট, ব্যস্ত, অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যৎ গড়ে ফেলার ধান করে চলে। কিন্তু যখন নিলয় তার সামনে সেই ছবি রাখল, নন্দিতার হাসি মোহার রক্তমাখা চুলের কঙ্কাল, রায়হানের ঠোঁট শুকিয়ে গেল, কপাল ঘামে ভিজে উঠল। নিলয় ধীরে জিজ্ঞেস করল, এই মেয়েটিকে চেনো রায়হান? না, হ্যাঁ, অনেক আগে। ডায়েরির সব লেখা আমার কাছে আছে, কুয়োর পাশের তোমার জুতোর ছাপও আছে। রায়হান হঠাৎ মাথা নিচু করে বসে পড়ল। আমরা চারজন বন্ধু ছিলাম,
ওর বাড়িতে মাঝে মধ্যে যেতাম। ও সুন্দর ছিল, শান্ত। একদিন আমি ওকে বুঝিয়ে বলি আমার বন্ধুরা আসবে, যেন ওদের খারাপ না লাগে। তার চোখ কাঁপতে লাগলো। কিন্তু আমি জানতাম না ওরা এমন করবে। আমি ওদের থামাতে যাইনি, আমি পালিয়ে এসেছিলাম। আমি কাপুরুষ ছিলাম। নিলয়ের মুখ শক্ত হয়ে ওঠে। তুমি জানতেও পারলে না ও মরেনি। রায়হান ও প্রতিদিন জেগেছিল। রায়হান তখন ঘটে কান্নার আওয়াজ শুনতে পায়। দরজা বন্ধ, তবুও কার যেন বিলাপ। হঠাৎ বাতি নিভে যায়। একটা ফিসফিসানি। তুমি বলেছিলে ভালোবাসো। ঘরের বাতাস ভারী হয়ে যায়। রায়হান চিৎকার করে উঠে দাঁড়ায়। নন্দিতা, আমি দোষী। আমি জানি তুমি মরনি। তুমি আমার ঘুমে আসো, আয়নায় চোখ রাখলে তুমি দাঁড়িয়ে থাকো। ক্ষমা করো, আমি তোমাকে মেরে ফেলেছি। ঘরের কোণ থেকে হালকা ঠান্ডা কুয়াশা উঠে আসে। একটানা বৃষ্টি শুরু হয়। রায়হান হঠাৎ পড়ে যায় মেঝেতে। তার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে। মুখে একটাই কথা, ও আমার প্রেমিকা ছিল। আমি ওকে ধর্ষণের ছায়ায় ঠেলে দিয়েছিলাম। আমি খুন করেছি, আমি খুনি। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে প্রতিশোধের এক ধাপ শেষ হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ রায়হান ছিল একমাত্র না, 3 জন বাকি আছে। রায়হানকে মৃত অবস্থায় পাওয়া যায় তার নিজের ফ্ল্যাটে। মুখে ঘন ভয়ের ছাপ, শরীর ঠান্ডা, চোখ খোলা, আর দেওয়ালে লেখা একটি মাত্র শব্দ, ক্ষমা নেই। পুলিশ কিছুই বোঝে না। তারা এটিকে হার্ট অ্যাটাক বলে মেনে নেয়। কিন্তু নিলয় জানে এটা ছিল শাস্তি। রায়হানের মৃত্যুর ঠিক 1 সপ্তাহের মধ্যে এক সন্ধ্যায় নিলয় গিয়ে দাঁড়ায় পুরনো বাজারপাড়ার এক গ্যারেজের সামনে। সেখানে কাজ করে তুহিন, রায়হানের বন্ধুদের একজন। তুহিনকে দেখে কেউ বলবে না সে একদিন এমন পাপের শরিক ছিল, কিন্তু সে জানে, এবং এখন সে বুঝতে পারছে তার সময় এসে গেছে। তুহিনের গ্যারেজে অদ্ভুত ঘটনা শুরু হয়। ইঞ্জিনের ভেতর থেকে বারবার আসে কান্নার শব্দ। সাইড মিররে দেখা যায় একটি মেয়ের ছায়া, যার চোখ দুটো রক্তে রাঙা, মুখ নেই। একদিন রাতের বেলা সে একা গ্যারেজে, বৃষ্টি পড়ছে বাইরে। হঠাৎ একজোড়া পায়ের ছাপ দেখতে পায় সে তেলের উপর দিয়ে এগিয়ে আসছে, অথচ কেউ নেই। হঠাৎ সে শুনতে পায় 3 জন ছিলে, 2 জন বাকি। তুহিন দৌড়ে পালাতে যায়, কিন্তু গ্যারেজের দরজা বন্ধ, আলো নিভে যায়। তার মোবাইলে বাজতে থাকে অচেনা নাম, নন্দিতা। রিসিভ করতেই, তুমি চুপ ছিলে, তোমার চোখে আমি মরেছিলাম সেদিন। সেই রাতেই তুহিনের গ্যারেজে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়, গলায় তার নিজের হাতের চিহ্ন, যেন সে নিজেই নিজেকে শেষ করেছে। 2 বন্ধু শেষ, বাকি রইল 2 জন, রাকিব আর জুবায়ের। রাকিব এখন প্রবাসে, লন্ডনে। ওর সাথে যোগাযোগ নেই, কিন্তু হঠাৎই একদিন নীল একটা ইমেল পায়। She came here, in my hotel room. I saw her in the mirror. নন্দিতা, I can't run anymore. ইমেলের সাথে একটি ব্লারি ছবি। আয়নার ভেতর দাঁড়িয়ে থাকে এক মেয়ের ছায়া, চুলে রক্ত, ঠোঁটে হাহাকার। নিলয় বুঝে যায় সে যেখানেই থাকুক নন্দিতা ওদের ছাড়বে না। রাকিবের মৃত্যু সংবাদ আসে 3 দিন পর। হোটেলের বাথটাবে কাটা কুবজি, রক্তে লেখা একটাই কথা, তুমি দেখেছিলে কিন্তু কিছু বলনি। বাকি থাকে কেবল একজন, জুবায়ের। সেই শয়তানের হৃদয়ে এক বিন্দু অনুশোচনাও নেই। সে চুপচাপ পলাতক, গা ঢাকা দিয়েছে, কিন্তু সে জানে না অভিশাপ থেকে কেউ পালাতে পারে না। নিলয় এবার সে শেষ অধ্যায়ের অপেক্ষায়। জুবায়ের, চতুর্থ ও শেষ পাপী। সেই রাতের সবচেয়ে নৃশংস মুখ। নন্দিতার কাতর কণ্ঠ যখন বলেছিল, থামাও, আমাকে ছেড়ে দাও, তখন এই জুবায়েরই হেসে বলেছিল, চুপ করো, এখন শুরু মাত্র। সে পালিয়ে বেড়াচ্ছে, দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ বলেছে, কারণ তার পাসপোর্ট হঠাৎ উধাও। কেউ যেন প্রতিটা পথে তাকে আটকে দিচ্ছে। সে একসময় একটা পুরনো পরিত্যক্ত স্কুলে আশ্রয় নেয়। দিনের আলোয় সে বের হয় না, রাত হলেই গায়ে কাঁপুনি ধরে যায়, কারণ এখন তার চারপাশে শুধুই ছায়া। পেছনে তাকালেই, আয়নায় দেখলেই, নিঃশ্বাস ফেললেই মনে হয় কেউ তার গলা ছুঁতে চাইছে। সে এক রাতে দরজায় শব্দ শুনে চমকে ওঠে, টক।
টক টক। 3 বার দরজায় ঠোকাঠুকি, তারপর নিস্তব্ধতা। সে সাহস করে দরজা খুলতেই কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে থাকে একটা পুরনো ব্রেসলেট। চেনা, অনেক বেশি চেনা। তারপরই বাতি নিভে যায়। চারপাশ ঘিরে ফেলে এক ঠান্ডা ধোঁয়াটে কুয়াশা। একটা গলা ফিসফিস করে বলে, তুমি ছিলে আমার মৃত্যুর কারণ, এখন আমি হব তোমার শেষ নিঃশ্বাস। জুবায়ের আর চিৎকার করতে পারে না। তার গলায় চেপে বসে এক অদৃশ্য হাত। হাড় ভাঙার শব্দ, শরীরটা ছটফট করে মাটিতে পড়ে যায়। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকে নন্দিতা। হাসছে না, কাঁদছে না, তার চোখে শুধু একটাই প্রশ্ন, তোমরা তো বলেছিলে ভালোবাসো। ভোরবেলা লোকজন জুবায়েরের মৃতদেহ খুঁজে পায়, গলা ভাঙা, চোখ খোলা আর দেওয়ালে রক্তে লেখা, শেষ হলো, কিন্তু আমি এখনো আছি। নিলয় যখন খবর পায়, সে জানে প্রতিশোধ শেষ। নন্দিতার আত্মা এবার শান্ত হবে। কিন্তু হঠাৎ তার ঘরে একটা ঠান্ডা বাতাস ঢুকে। আয়নার সামনে এসে সে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চুল ভেজা, মুখে চাপা কষ্ট। নন্দিতা। নিলয় ফিসফিস করে বলে, তুমি তো ওদের মেলে ফেলেছ, আমি তো তোমার পক্ষে ছিলাম। নন্দিতা ধীরে ধীরে বলে, তুমি তাদের থামাওনি, তুমিও চুপ ছিলে, তুমি গল্প লিখেছিলে, বিচার করনি। নিলয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়, আয়নার পেছনে ছায়া ঘন হয়, বাতি নিভে যায়। নিলয়, সে তো ছিল এক নিরপেক্ষ পর্যবেক্ষক, তাই না? সে শুধু লিখেছে, খুঁজেছে, প্রকাশ করেছে। কিন্তু এখন তার সামনে দাঁড়িয়ে নন্দিতা। সে কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে, সেই চোখে যেটা একসাথে ভালোবাসা, কষ্ট আর অভিশাপ। নিলয়ের মাথায় বাজ পড়ে। সে মনে করতে শুরু করে সেই পুরনো দিনের ঘটনা। তখন সে কলেজে নতুন, নন্দিতা তাকে পছন্দ করত। সে জানত রায়হান আর ওদের সাথে নন্দিতার মেলামেশা বাড়ছে। তখন সে চুপ ছিল। আর যেদিন সেই পাশবিক রাতটা ঘটল, সেও ছিল সেদিন আশেপাশে। সে দেখেছিল সব, কিন্তু সে কিছু করেছিল কি? না। সে সেই ঘটনা নিয়ে লিখেছিল নিজের ডায়েরিতে, নিজের গল্পে। তাকে তখন সাহস দেখাতে হয়েছিল, কিন্তু সে সাহসী ছিল না। নন্দিতার ছায়া ধীরে ধীরে বলে, তুমি অন্যায় চুপ ছিলে, ঠিক যেমন বাকিরা করেছিল। তুমি গল্পকার, কিন্তু ন্যায়ের নয়। তুমি একজন নীরব খুনি, তাই তোমার রেহাই নেই। হঠাৎ করে ঘরের সব জানালা নিজে থেকে বন্ধ হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, ঘড়ির কাঁটা থেমে যায়। নিলয় চেষ্টা করে পালাতে, দরজা ঠেলে, কিন্তু প্রতিটি আয়নায় সে দেখে একাধিক নন্দিতা। সবাই তাকিয়ে। আরেকজন বলে, এবার তুমিও হবে আমার গল্পের চরিত্র। তার শরীর ঘিরে অদৃশ্য কিছু শক্তি, ঠান্ডা, তীব্র চাপ। সে হাঁপাতে থাকে, মাটিতে পড়ে যায়। তারপর ঘর জুড়ে শুধু একটাই শব্দ, গল্পকার, এবার তুমিও চুপ থাকো, চিরতরে। সকালবেলা প্রতিবেশীরা নিলয়ের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে পড়ে। ঘরের ভিতর সে নেই, শুধু তার ডেস্কে খোলা একটা খাতা। প্রথম লাইনে লেখা, আমি জানি আমি দোষী। আমি শুধু লিখিনি, আমি চুপ থেকেছিলাম। আর সেই চুপ থাকাটাই আমার পাপ। এখন আমি সেই নরকেই আছি, যেটা আমি নিজেই কল্পনা করেছিলাম। তারপর খাতার শেষ পাতায় একটা নাম, নন্দিতা। নিলয় গায়েব, কোথাও নেই। তার ঘরে পড়ে থাকা সেই খাতা এখন পুলিশের হাতে। কিন্তু পুলিশ তদন্তে কিছু পায় না। কোনো রক্ত, কোনো সংঘর্ষের চিহ্ন নেই, শুধু সেই ডায়েরি, যেটা খুললেই শুরু হয় কান্নার শব্দ। হাত ছুলেই হালকা ঠান্ডা একটা বাতাস, আর কিছু কিছু পৃষ্ঠার অক্ষর নিজে থেকেই মুছে যেতে থাকে। সেই ডায়েরি একদিন এক জার্নালিস্ট সুবর্ণা নিয়ে যায় রিপোর্ট লেখার জন্য। সুবর্ণা সাহসী, যুক্তিবাদী, অতিপ্রাকৃত মানে না। সে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ভাবে সবই বানানো গল্প। কিন্তু পড়তে পড়তেই তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। সেই খাতায় এমন সব তথ্য লেখা যা প্রকাশে আসেনি। নন্দিতার মৃত্যুর খুঁটিনাটি, জুবায়েরের গ্যারেজের গোপন কক্ষে থাকা ভিডিও ক্যামেরার বিবরণ, এমনকি পুলিশের নথিপত্রে যা নেই, সব লেখা সেই ডায়েরিতে। রাতের বেলা হঠাৎ সুবর্ণার ফোনে একটা অচেনা ভিডিও আছে, নির্বাক ফুটেজ।
একটা বাথটাব, রক্তে লাল, আর এক মেয়ের পা ধীরে ধীরে এগিয়ে আসছে ক্যামেরার দিকে। সেই মুহূর্তেই বাতি নিভে যায়, দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ে ধোঁয়াটে ছায়া। সুবর্ণা চিৎকার করে ওঠে, কে কে তুমি? ঘরের কণ থেকে সেই ফিসফাস ভেসে আসে, তুমি তো সত্যি জানো, এবার তুমি ছড়াবে আমার গল্প। সকালবেলা সুবর্ণার ডেস্কে পাওয়া যায় শুধু সেই ডায়েরি, আর সে গায়েব, ঠিক নিলয়ের মতো। ডায়েরির পেছনের মলটাতে কেউ রক্ত দিয়ে লিখে গেছে, এই গল্প এখন তোমার, পাঠ করো অথবা হারিয়ে যাও। ডায়েরির খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায়, ব্লগে, সবার মুখে মুখে এক নাম, নন্দিতা। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু যারা খাতা ছুঁয়েছে, পড়েছে, জানার চেষ্টা করেছে, তাদের প্রত্যেকেই একের পর এক গায়েব হয়ে গেছে। সে এক অদ্ভুত অভিশাপ। প্রতিশোধ শেষ হলেও আত্মা ফিরে পায় না শান্তি। নন্দিতার আত্মা যেন আটকে পড়েছে সেই ডায়েরির পাতায়। প্রতিটি অক্ষরের ফাঁকে লুকিয়ে আছে তার আর্তনাদ, আর প্রতিটি পাঠকের ভেতর ঢুকে পড়ছে এক বিন্দু করে সেই দুঃসহ যন্ত্রণা। হঠাৎ একদিন একটা নতুন মেয়ে ভর্তি হয় ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে। নাম অভিলা। চুপচাপ, গভীর চোখে তাকায়। ক্লাসে কেউ পাত্তা দেয় না, কিন্তু ধীরে ধীরে সবার দৃষ্টি তার দিকে ফেরে। অভিলার ঘরের ডেস্কে একটা পুরনো ডায়েরি। সে একা বসে পড়ে, পাতা উল্টায়, তার ঠোঁটের কোণে হালকা হাসি। মাঝরাতে হোস্টেলের সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিলা দাঁড়িয়ে আছে আয়নার সামনে, চুলে রক্তের রেখা, ঠোঁটে ছায়া মাখা এক জিজ্ঞাসু অভিশাপ। পরদিন সকালে রুমমেটরা তাকে খুঁজে পায় না, তবে তার খাটের ওপর পড়ে থাকে একটা মোবাইল স্ক্রিনে টাইপ করা, আমি ফিরে এসেছি, এবার কেবল দেখব না, আমি থাকব তোমাদের মাঝেই। প্রতিটি চুপ থাকা মুখ আমি চিনে রাখছি, আর এই গল্প, এটা তো সবে শুরু। যদি আপনাদের রক্ত ঠান্ডা করে দিয়ে থাকে তাহলে একবার লাইক দিতে ভুলবেন না, আর আপনার আশেপাশের সাহসী বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যদি তারা সাহস করে অন্ধকারের মুখোমুখি হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগলো, আর এমন আরও অজানা অশরীরী আতঙ্কের গল্প পেতে হঠাৎ ভূতের দেখা .com চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মনে রাখবেন, রাত যত গভীর হয় অন্ধকার ততই জীবন্ত হয়ে ওঠে। হয়তো আপনার পাশেই এখনো দাঁড়িয়ে আছে সেই ছায়াটা, শুধু চোখ ফিরিয়ে একবার দেখুন। ধন্যবাদ সবাইকে। অন্ধকার আপনাকে দেখছে।